দিনটি ছিল 1945 সালের 30 জুলাই। ইউএস নেভির একটি যুদ্ধ জাহাজ জাপানে পারমাণবিক বোমার যন্ত্রাংশ পৌঁছে দেওয়ার পর ফিরে আসছিল, কিন্তু ফেরার পথে তার সাথে যা ঘটে তা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয়। জানেন কেন? কারণ গভীর সমুদ্রে থাকা একটি জাপানি সাবমেরিন এই জাহাজে টর্পেডো নিক্ষেপ করেছিল, আর এর সাথে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা, যার পূর্বাভাস আপনি এই ঘটনা থেকে পেতে পারেন যে প্রায় 1200 মেরিন সৈনিক পানিতে ভেসে ভেসে তাদের জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করছিল। তাদের কাছে খাবার বা বিশুদ্ধ পানি ছিল না, তাছাড়া তাদের সামনে সবচেয়ে বড় বিপদ ছিল রক্তপিপাসু হাঙর। সপ্তাহখানেক ধরে তারা সমুদ্রের মাঝে হাঙরের আক্রমণ, ক্ষুধা এবং তৃষ্ণার সাথে লড়াই করছিল। তাহলে 30 জুলাই 1945 সালে কি ঘটেছিল, কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এবং কিভাবে এই সৈন্যরা মৃত্যুর যুদ্ধে এক একটি শ্বাস ফেলেছিল? তারা কি বেঁচে গিয়েছিল নাকি তারা আর কখনো ফিরে আসতে পারেনি? আজ আমরা আপনাকে বলবো ইউএসএস ইন্ডিয়ানাপলিসের গল্প, যা আপনাকে আবেগপ্রবণ ও হতবাক করবে, কারণ এটি সাহস, কষ্ট এবং জীবিত থাকার ইচ্ছার প্রতীক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এই যুদ্ধজাহাজ সম্পর্কে জানার আগে কিছু কথা বলি সেই সিনেমাটি নিয়ে, যার কারণে এই যুদ্ধজাহাজটি এত আলোচিত হয়েছিল। 1974 সালে স্টিভেন স্পিলবার্গ একটি সিনেমা পরিচালনা করেছিলেন, যার নাম ছিল জস। এই সিনেমায় বলা হয়েছে যে জুলাই 1945 সালে ইন্ডিয়ানাপলিস নামক একটি যুদ্ধজাহাজ তার যাত্রার সময় সমুদ্রে ডুবে যায়। তখন এই যুদ্ধজাহাজে 1200 সৈনিক ছিল, যাদের মধ্যে প্রায় 300 জন এই দুর্ঘটনায় তৎক্ষণাৎ মারা যায়, কিন্তু বাকি 900 জন সৈনিক জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে ভেসে ভেসে তাদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল। তবে পরে সমুদ্রতে উপস্থিত হাঙররা তাদের জীবিত খেয়ে ফেলে। এই সিনেমা কাল্পনিক তা সবাই জানে, কিন্তু এই ছোট্ট ক্লিপটি সবাইকে অবাক করে দিয়েছিল, কারণ লোকেরা ভাবতে বাধ্য হয় যে সিনেমার মতো এই ঘটনাও কাল্পনিক ছিল নাকি এর কিছু বাস্তবতা আছে। এখন আসল ঘটনার সত্যতা জানার জন্য আমাদের ইতিহাসের পাতাগুলি উল্টাতে হবে। এটি আসলে ইন্ডিয়ানাপলিসের সাথে সম্পর্কিত একটি ঘটনা, তাই আমাদের এই যুদ্ধজাহাজ সম্পর্কে কিছুটা জেনে নেওয়া প্রয়োজন। রেকর্ড থেকে জানা যায় 1931 সালে ইন্ডিয়ানাপলিস সমুদ্রে তার প্রথম যাত্রা শুরু করে। এটি একটি বিশাল যুদ্ধজাহাজ ছিল, যার দৈর্ঘ্য ছিল 186 মিটার এবং এর ওজন প্রায় 9950 মেট্রিক টন। এই জাহাজের ক্ষমতা এই পরিমাণে ছিল যে এটি একেবারে পৃথিবীর অর্ধেক দূরত্ব অতিক্রম করতে পারত। এই কারণে ইউএস নেভি সহ পুরো পৃথিবীতে এই যুদ্ধজাহাজের কোনো প্রতিযোগী ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে যখন জাপান আমেরিকার পিয়ার্ল হারবার পোর্টে আক্রমণ করেছিল, তখন এই যুদ্ধজাহাজও সেখানে মোতায়েন করা ছিল, কিন্তু আক্রমণের কয়েক মিনিট আগে জাহাজটি একটি অনুশীলনের জন্য রওনা দিয়ে দেয়, ফলে জাহাজটি ওই আক্রমণ থেকে বাঁচতে সক্ষম হয়। জাপানের ওই আক্রমণের ফলে আমেরিকাকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় এবং প্রায় 68 জন নাগরিকের প্রাণহানি ঘটে। আসলে জাপান আমেরিকার উপর এই আক্রমণ করেছিল কারণ তাদের সন্দেহ ছিল যে হয়তো আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের বিরুদ্ধে যুক্ত হবে, কিন্তু সে সময় আমেরিকা এই যুদ্ধে যোগ দেওয়ার কথা চিন্তাও করেনি। কিন্তু পিয়ার্ল হারবারে এমন ভয়াবহ আক্রমণ হওয়ার পর আমেরিকা ঠিক করেছিল যে তারা এর প্রতিশোধ নিয়ে জাপানকে এমন শিক্ষা দেবে যাতে জাপান আর ভবিষ্যতে আমেরিকার দিকে তাকাতেও ভয় পায়। এরপর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং সেখানে ইন্ডিয়ানাপলিস যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বেশ কয়েকটি ঐতিহাসিক বিজয় অর্জন করে, যার ফলে তাকে অনেক গ্যালান্ট্রি মেডেলও দেওয়া হয়। এদিকে আমেরিকা জাপানের উপর একটি বিপজ্জনক আক্রমণের পরিকল্পনা করছিল, যার জন্য তারা দুটি পারমাণবিক বোমা তৈরি করে, যেগুলির নাম ছিল লিটল বয় এবং ফ্যাট ম্যান। তবে সমস্যা ছিল যে এই দুটি পারমাণবিক বোমা খুবই ভারী ছিল, যার কারণে আমেরিকা থেকে জাপান পর্যন্ত এমন ভারী বোমা নিয়ে বিমানে সফর করা প্রায় অসম্ভব ছিল। তাই এই বিপজ্জনক কাজটি করতে ইন্ডিয়ানাপলিসকে নিয়োগ করা হয়। জাহাজটি এসব বোম নিয়ে প্রথমে টিনিয়ান দ্বীপে পৌঁছায়, যেখানে এসব বোমা অ্যাসেম্বল করা হয়। এরপর সেখান থেকে বিমান দ্বারা সেগুলোকে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে 6 এবং 9 আগস্টে লিটল বয় এবং ফ্যাটম্যান নামক দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এই আক্রমণের ফলে সেখানে 3 লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। এটা সত্য যে আমেরিকা কখনো ভাবেনি এই পারমাণবিক বোমা জাপানে এত বিধ্বংসী পরিণতি বয়ে নিয়ে আসবে, কারণ এর প্রভাব তাদের ভাবনার চেয়েও 100 গুণ বেশি মারাত্মক ছিল। কিন্তু জাপান আমেরিকার ভিতর যে ক্ষোভ সৃষ্টি করেছিল তার ফলাফল হিসেবে এই ধরনের পরিস্থিতি হওয়ারই ছিল। আসলে জাপান ভেবেছিল যদি তারা পিয়ার্ল হারবার এবং আমেরিকার কিছু জাহাজে আক্রমণ করে তবে আমেরিকা ভয় পেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করবে না, কিন্তু তারা হয়তো জানতো না যে তারা নিজের পায়ে কুড়ুল মারতে চলেছে, যার ফলস্বরূপ তাদের দুইটি শহরের ধ্বংস এবং লাখ লাখ নাগরিকের প্রাণহানি ঘটে। এরপর জাপান অবশেষে আত্মসমর্পণ করে। অন্যদিকে ইন্ডিয়ানাপলিস টিনিয়ান দ্বীপে বোমাগুলো নামিয়ে দেওয়ার পরপরই ফিলিপাইনের দিকে যাত্রা শুরু করেছিল। 30 জুলাই 1945 সালে যখন ইন্ডিয়ানাপলিস ফিলিপাইনের একটি দ্বীপের কাছে পৌঁছায়, তখন ক্যাপ্টেনের মনে হয়েছিল সম্ভবত সেখানে একটি জাপানের সাবমেরিন থাকতে পারে। ক্যাপ্টেন নিরাপত্তা নিশ্চিত করার আগেই জাপানের সেই সাবমেরিনটি তাদের উপর আক্রমণ চালায়। জাপানের এই সাবমেরিন ইন্ডিয়ানাপলিসের দিকে মোট 6টি টর্পেডো নিক্ষেপ করেছিল, যার 4টি ব্যর্থ হলেও 2টি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এর ফলে ইন্ডিয়ানাপলিসে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজটি 2 টুকরো হয়ে ডুবে যায়। মাত্র 12 মিনিটের মধ্যে এই বিশাল জাহাজটি তার 1200 কর্মীর সাথে সমুদ্রে ডুবে যায়, যার মধ্যে প্রায় 300 জন তৎক্ষণাৎ মারা যায়, আর বাকি 900 জন ধ্বংসাবশেষের সাহায্য সমুদ্রে ভেসেছিল এবং চারপাশে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু তাদের সাহায্য করার জন্য সেখানে কেউই ছিল না।
যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ৭,০০০টিরও বেশি যুদ্ধজাহাজ সমুদ্রে পাঠিয়েছিল, যেগুলি একে অপরের সাথে রেডিও সিগন্যালের মাধ্যমে সংযুক্ত ছিল। ইন্ডিয়ানাপলিসও সাহায্য চেয়ে সিগন্যাল পাঠায়, কিন্তু এই সিগন্যালগুলির প্রতি কেউ মনোযোগ দেয়নি, কারণ তখন সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যস্ত ছিল। যদিও ইন্ডিয়ানাপলিসের এই রেডিও সিগন্যাল 3টি অপারেটর গ্রহণ করেছিল, এদের মধ্যে একজন তাদের কথা ঠিকমতো শুনতে পায়নি, দ্বিতীয়জন এটি জাপানের কোনো চক্রান্ত মনে করে ইগনোর করে, এবং তৃতীয় অপারেটর নিজের কাজে মগ্ন ছিল। এর ফলে তারা সমুদ্রে রাত কাটাতে বাধ্য হয়। কিন্তু এখানে একটি প্রশ্ন ওঠে যে যখন ইন্ডিয়ানাপলিসের সাথে দুর্ঘটনা ঘটে তখন এটি তার গন্তব্যে পৌঁছাতে দেরি করেছিল, তাহলে কি ইউএস নেভি তাকে খুঁজে বের করার চেষ্টা করেনি? হ্যাঁ, আপনার চিন্তা একদম সঠিক, তবে আমরা আপনাকে জানাতে চাই যে এর পিছনে একটি কারণ রয়েছে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকান সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যদি কোনো যুদ্ধজাহাজ দেরি করে আসে তাহলে তাকে তৎক্ষণাৎ খুঁজে বের করার আদেশ দেওয়া হবে, কিন্তু যুদ্ধের সময় ওই নির্দেশগুলি উঠিয়ে নেওয়া হয়েছিল। প্রকৃতপক্ষে বলা হয়েছিল যে যদি কোনো যুদ্ধজাহাজ তার গন্তব্যে আসতে দেরি করে তাহলে তাকে খুঁজে বের করতে যেন কোনো সময় নষ্ট না করা হয়। ইন্ডিয়ানাপলিসের দুর্ভাগ্য ছিল যে তার সাহায্যের আহ্বান কেউ শুনতে পায়নি। মধ্যরাত পর্যন্ত তারা সমুদ্রে ভাসছিল, তাদের আশা ছিল যে সকালে হয়তো কেউ তাদের উদ্ধার করতে আসবে, কিন্তু যখন তারা সকালবেলা সূর্যের প্রথম রশ্মি দেখলো তখন তাদের সাহায্যের জন্য সেখানে কেউ ছিল না, বরং সমুদ্রের বড় বড় হাঙরেরা তাদের চারপাশ ঘেরাও করেছিল। ইন্ডিয়ানাপলিসে বেঁচে থাকা এসব মানুষজন যারা এখনো সমুদ্রে ভাসছিল তারা হয়তো তাদের জীবনের প্রথমবারের মতো এত বড় হাঙর দেখছিল। প্রায় 20 ফুট লম্বা টাইগার শার্ক ধীরে ধীরে সংখ্যা বাড়াতে থাকলো এবং তাদের সামনে তাদের সহকর্মীদের একে একে খেয়ে ফেলতে লাগলো। তাছাড়া এই ঘটনা গ্রীষ্মকালে ঘটেছিল, যার কারণে সূর্য ওঠার সাথে সাথে তার তীব্র রশ্মির কারণে পানি অত্যন্ত চকচকে হয়ে গিয়েছিল, যার ফলে চোখ খুলতেও সমস্যা হচ্ছিল। কিন্তু এই পরিস্থিতিতেও হাঙরের আক্রমণ অব্যাহত ছিল। প্রতি কয়েক মিনিটে একটি হাঙর এসে কোনো এক ব্যক্তিকে পানিতে টেনে নিয়ে যেত এবং তাকে খেয়ে ফেলতো। দিনে তারা হাঙরের আক্রমণ এবং সূর্যের অতিরিক্ত তাপে কষ্ট পাচ্ছিল এবং রাতে সমুদ্রের পানি বরফের থেকেও ঠান্ডা হয়ে যেত, যেখানে তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবে তাদের মধ্যে বেঁচে থাকার ইচ্ছা কতটা বেশি ছিল তা আপনি এই ব্যাপার থেকে অনুমান করতে পারেন যে এত কঠিন পরিস্থিতিতেও তারা 4 দিন পর্যন্ত বেঁচে ছিল। এদের মধ্যে কিছু মানুষ হাঙরের শিকার হয়ে যায় এবং কিছু মানুষ ঠান্ডা ও ক্ষুধার কারণে মারা যায়। তারা এক এক করে কমে যেতে শুরু করে এবং এখনো পর্যন্ত এই 1200 জনের মধ্যে মাত্র 316 জন বেঁচে ছিল এবং তারা ধীরে ধীরে বাঁচার আশা হারিয়ে ফেলছিল। কিন্তু 2রা আগস্টে এমন কিছু ঘটলো যার ফলে তাদের মধ্যে আবার প্রাণ ফিরে এলো। আসলে 2রা আগস্টের সকালে একটি বিমান সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল, যার ক্যাপ্টেন সমুদ্রে একটি অস্বাভাবিকতা দেখতে পান। তিনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পান যে সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে। ঘটনা তদন্তের জন্য তিনি তার বিমানকে কিছুটা নামিয়ে আনেন এবং তিনি দেখতে পান সেখানে কিছু মানুষ আটকে আছে। এই পাইলটের নাম ছিল মার্ক এন্ড্রিয়ান এবং তিনি একটি সি প্লেন চালাচ্ছিলেন যা পানি এবং আকাশে চলতে সক্ষম ছিল। মার্ক তার বিমানটিকে পানির কিছুটা উপরে সতর্কভাবে নামিয়ে আনার পর অনেকগুলো হাঙর দেখতে পান এবং তিনি দেখেন যে অনেক মানুষ হাঙরের মাঝে আটকে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেন এবং তার বন্দুক দিয়ে হাঙরের উপর গুলি করতে শুরু করেন। হাঙরগুলো সরে যাওয়ার পর মার্ক তার বিমান সমুদ্রে নামিয়ে যতটা সম্ভব বেশি মানুষকে উদ্ধার করতে শুরু করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মার্ক প্রায় 56 জনকে উদ্ধার করতে সক্ষম হন। ততক্ষণে আমেরিকার একটি নৌযান সেখানে এসে পৌঁছায় এবং বাকি মানুষজনকে উদ্ধার করে। যেমনটা আমরা আপনাকে বলেছিলাম, যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন ইন্ডিয়ানাপলিসে 1200 জন মানুষ ছিল। এর মধ্যে প্রায় 300 জন দুর্ঘটনার সময় মারা যায় এবং বেঁচে থাকা 900 জন জাহাজের ধ্বংসাবশেষের সাহায্যে ভাসতে থাকে। 4 দিন পর হাঙর তাদের মধ্যে বেশিরভাগ জনকে খেয়ে ফেলেছিল এবং এখনো পর্যন্ত শুধুমাত্র 316 জনই বেঁচে ছিল। তবে মার্ক যদি তাদের দিকে নজর না দিত তবে তারা হয়তো 1 বা 2 দিনের অতিথি হতো, কারণ এই হাঙররা একদিনে প্রায় 150 জন করে খেয়ে ফেলছিল। এই হিসেব অনুযায়ী 2 দিনের মধ্যে এই হাঙররা বাকি মানুষজনকে তাদের খাবার বানিয়ে ফেলতো। কিন্তু অবিশ্বাস্যভাবে মার্ক তাদের জীবন বাঁচানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। এজন্য তাকে বিশেষ সাহসিকতার জন্য গ্রেট ওয়ারিয়র গ্যালেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তবে প্রশ্ন উঠছে যে ইন্ডিয়ানাপলিসে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছিল। আসলে উদ্ধার অভিযান শেষে যখন পুরো ঘটনাটি তদন্ত করা হয় তখন ইন্ডিয়ানাপলিসের ক্যাপ্টেন চার্লস ম্যাকবিকে দায়ী করা হয় এবং তার বিচার করা হয়। এরপর ডিপ্রেশনের কারণে 1968 সালে তিনি আত্মহত্যা করেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রায় 400টি যুদ্ধজাহাজ শত্রুর আক্রমণের শিকার হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এর মধ্যে কোনো ক্যাপ্টেনকে শাস্তি দেওয়া হয়নি, শুধুমাত্র চার্লস ম্যাকবি ছাড়া। যদিও সে সময় ইন্ডিয়ানাপলিস দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষজন চার্লস ম্যাকবির পক্ষেই দাঁড়িয়েছিল এবং বলেছিল যে পুরো দুর্ঘটনায় তার কোনো দোষ ছিল না, কিন্তু তাদের কোনো কথা শোনা হয়নি এবং চার্লস ম্যাকবিকে আদালতে তোলা হয়েছিল এবং এই হতাশাতেই তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার মৃত্যুর প্রায় 30 বছর পর 1997 সালে কিছু এমন ঘটলো যা বিষয়টি আবার সামনে নিয়ে এলো। আসলে 1997 সালে মানুষ বুঝতে পারে যে ইন্ডিয়ানাপলিসের ক্যাপ্টেনের প্রতি অন্যায় করা হয়েছে, কারণ তার কোনো দোষ ছিল না। তাকে যে কারণে আদালতে তোলা হয়েছিল তা ছিল কিছু ভুল নিয়মের উপর ভিত্তি করে।
আসলে চার্লস ম্যাকবির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যদি তিনি জিগজ্যাগ প্যাটার্নে জাহাজ চালাতেন তাহলে হয়তোবা তারা বেঁচে যেতেন, কিন্তু সে সময় জিগজ্যাগ প্যাটার্নে চালানোর নিয়ম ছিল যদি কন্ট্রোল রুম থেকে কোনো সিগন্যাল দেওয়া হয় তবে একজন পাইলট এমনটা করতে পারবে, কিন্তু ইন্ডিয়ানাপলিসে এমন কোনো সিগন্যাল পাওয়া যায়নি। অন্যদিকে ইন্ডিয়ানাপলিসের ক্যাপ্টেন অনেকদিন ধরেই এমন একটি সিস্টেম চেয়েছিলেন যা সঠিকভাবে শত্রু সাবমেরিন শনাক্ত করতে পারে, কিন্তু তার এই অনুরোধকে গুরুত্ব দেওয়া হয়নি, যার ফলস্বরূপ এমন একটি দুর্ঘটনা ঘটে। তবুও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তবে পরবর্তীতে সবকিছু আমেরিকার প্রেসিডেন্টের সামনে তুলে ধরা হয় এবং মৃত্যুর প্রায় 30 বছর পর চার্লস ম্যাকবিকে ন্যায় বিচার দেওয়া হয়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।